গোলাম রনি আপনার কাছে আসতে চাই যে সরকারের যে বর্তমান কার্যক্রম আমরা দেখছি এইখানে যে এই যে জ্বালানি পরিস্থিতি মোকাবেলা হাম পরিস্থিতি আমরা দেখছি, এছাড়া সরকার পরিচালনা আমরা যেসব দেখছি যে এখন আবার লোডশেডিং যুক্ত হয়েছে, এইসব বিষয়ে যে জনস্বার্থে সরকারের যে কার্যক্রম এটার বিরোধিতা মানে এই সমালোচনা করার জন্য বিরোধী দল যেই কার্যক্রম বা যেই ভূমিকা নেওয়ার কথা সেটা কি নিতে পারছে, নাকি শুধু আধিপত্য নিয়েই এই সংঘর্ষটা বেশি হচ্ছে, সেখানেই মনোযোগটা বেশি? প্রথমত হলো যে এখানে সরকারে যারা আছেন কর্তা ব্যক্তি যারা, এরা অলমোস্ট সবাই নবীন। সরকার পরিচালনা ক্ষেত্রে যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এদের মানে সরকারে এরা হলো সংখ্যা লঘু। আর স্বয়ং প্রধানমন্ত্রীর থেকে শুরু করে অন্যান্য যে সকল পাওয়ারফুল মিনিস্টার আছেন তারা অলমোস্ট সবাই অনভিজ্ঞ। দুই নম্বরে যেটা আছে যে এখানে যে সকল সচিব মানে যারা দাপ্তরিক কাজকর্ম চালাবেন তারা গত 17 মাস নয় 17 বছর ধরে তারা আউট অফ সিনারিও। কেউ ওএসডি ছিলেন, কেউ হয়তো এখন সচিব আছেন, কিন্তু এই জাস্ট বিএনপি আসার আগে তারা অনেকে ডিপটি সেক্রেটারি ছিলেন। তো ফলে কি হলো, ডিপটি সেক্রেটারি টেবিলে বসে বা ওএসডি থেকে কোনো অবস্থাতে এই 17 বছরে সরকারি কাজকর্মে কি জটিলতা আছে, কি সমস্যা আছে, এই জিনিসগুলো তারা বুঝতে পারেননি। ফলে এই টোটাল পরিবেশ পরিস্থিতি বোঝার জন্য অ্যাটলিস্ট তাদের জন্য আসলে একটা বছর সময় দরকার। কিন্তু প্রকৃতি বিরূপ, মানে এমন সময় ইরান এবং আমেরিকার যুদ্ধটা লেগে গেল। এটা আমি মনে করি যে বিএনপি সরকারের জন্য একটা গজব, একেবারে রীতিমতো খোদাই গজব। আমরা সবাই কিন্তু যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন, তা আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে উনি 5 বছর থাকবেন, এবং বিএনপিও নীতিগতভাবে মনে করেছে যে ঠিক আছে রিফর্ম করুক, 5 বছর থাকুক, তারপর ফেয়ার ইলেকশন করে চলে যাক। কিন্তু ওনার যে মানে দুষ্ট চিন্তা, মন্দ চিন্তা, কেবলমাত্র নিজের স্বার্থ আরও বেশি থাকার, আরও বেশি করার, এর ফলে কী হইল, ওনার উপর থেকে কিন্তু বরকত উঠে গেল। আচ্ছা, এখন বিএনপি সরকারের উপর এই যে হঠাৎ করে যে অনেকগুলো সমস্যা, এটাকে আমার কাছে মনে হচ্ছে খোদাই গজবের মতো। যেমন দেখেন, একদিকে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ, সেটা নিয়ে তেল ক্রাইসিস হবে, কিন্তু বাংলাদেশে হবে এখনও পর্যন্ত যে ডাটা আছে সেই ডাটা অনুযায়ী বাংলাদেশে তেল ক্রাইসিস হওয়ার কথা না। কিন্তু যেই ক্রাইসিসটা নেই সেটা এখন হয়ে গেছে সরকারের গলার কাটা, বিকজ তারা ম্যানেজমেন্ট করতে পারছে না। পেট্রোল এবং ডিজেল 100% আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট। পেট্রোল এবং অকটেন, শুধুমাত্র ডিজেলটা আমদানি করতে হয়। কিন্তু আমাদের যে ডিজেলের এই যে সামনে মানে নর্মালি কী করে, প্রতি বছরই সরকার এই গ্রীষ্মকালে ডিজেল বাফার স্টক করার জন্য, নর্মালি অন্য সময় 1 মাসের ডিজেল থাকে, পেট্রোল অকটেন থাকে 15 দিনের, কিন্তু গ্রীষ্মকালের আগে এটা 1 মাসের বাফার স্টক করা হয় প্রতি বছর, এবং এটা এই বছর করা আছে। তো এই সময়টাতে আসলে এই সমস্যাগুলো হওয়ার কথা না, কিন্তু এই যে সমস্যাটা হচ্ছে, এটার প্রথম কারণ হলো যে এখানে যারা এর সাথে জড়িত পুরো সিস্টেমটাই করাপ্টেড, এবং পুরো সিস্টেমটার মধ্যে আওয়ামী লীগের লোকজন আছে। আর এখন এই সিস্টেমটা যারা নিয়ন্ত্রণ করবে তাদের অনভিজ্ঞতা, এবং একই সঙ্গে ওই যে বললাম যে দীর্ঘদিন প্রশাসন না থাকার কারণে একটা কৃত্রিম সংকট এখন সরকারের জন্য প্রাইম সংকট হয়ে গেছে। 2 নম্বরে যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো অর্থনৈতিক অবস্থা। শেখ হাসিনা যখন রেখে গেছেন একটা বিরাট মাথাভারী প্রশাসন, সেই মাথাভারী প্রশাসন যখন আসলে 2024 সনের মে, জুন, জুলাই, আগস্ট এই 4টে মাসে কোনো রেভিনিউ কালেকশন ছিল না, কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, কিছু ছিল না। এখন আমাদের ধরেন বছরে যদি 4 লক্ষ কোটি টাকার কালেকশন হয়, তো প্রতি 3 মাস অন্তর অন্তর কত টাকা কালেকশন হয়? তো ওই যে প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ কোটি টাকা রেভিনিউটা যে কালেকশন হয়নি 2024 সনের মানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত, ওটাকে আর কভার আপ করা যায়। এবং চলতি অর্থ বছরে প্রায় 1 লাখ কোটি টাকা ঘাটতি রাজস্ব। না, হ্যাঁ, ওইটা তো এটা তো নর্মাল, এত ঘাটতি আছে 1 লাখ টাকা, মানে 9 মাসে। গত মাসে হয়েছে 1 লক্ষ, গত অর্থ বছর ছিল 1,26,000 কোটি টাকা। এই বছর বাকি যে সময়টাতে আছে সেই সময়টাতে আরও ধরেন 50,000 কোটি টাকা ঘাটতি হয়ে যাবে। এদিকে সরকারের যে ব্যয়, অর্থাৎ আওয়ামী লীগ সরকার যে ব্যয়গুলো রেখে গেছে, সেই ব্যয়গুলো ইউনূস সরকারের আমলে তার সঙ্গে বিদেশি ঋণ যুক্ত হয়েছে আরও $12 বিলিয়ন। তাহলে এই মুহূর্তে ধরেন প্রায় $120 বিলিয়ন যদি বৈদেশিক ঋণ থাকে, এবং এটার যে কিস্তিগুলো, এই কিস্তিগুলো কিন্তু সুপার কিস্তিগুলো শুরু হয়েছে এই এপ্রিল মাস থেকে, মানে এই বছর এপ্রিল মাস থেকে, যে এই মাস থেকে তাদেরকে কিস্তি দিতে হবে। ফলে
এই যে কিস্তিটা যদি আমরা দিতে থাকি, আমাদের যে এই মুহূর্তে $33 বিলিয়ন বা $34 বিলিয়ন ফরেন রিজার্ভ আছে, একটা দুটো তিনটা কিস্তি দিলেই কিন্তু এটা একেবারে $15 বিলিয়ন নিচে চলে আসবে। তো সব মিলিয়ে সরকারের জন্য এই মুহূর্তে যেটি দরকার সেটা হলো এ বাঞ্চ অফ ফ্রেন্ডশিপ ফ্রম এ পাওয়ারফুল কান্ট্রি লাইক সৌদি আরবিয়া, লাইক চীন, যারা এই সরকারকে আনকন্ডিশনালি বাজেটারি সাপোর্ট দেবে। কিন্তু ব্যবস্থাপনা উন্নত না হলে এসব মানে যদি সাপোর্ট নিয়ে আপনারা আসলে কি করবো? কিন্তু ব্যবস্থাপনা তো উন্নত হয়। ব্যবস্থা তো পরে, সরকার তখন আইসিইউতে, দেশ তখন আইসিইউতে। আপনি যখন অক্সিজেন নিতে পারছেন না, আপনি আজকে দেখেন, আজকে এখানে আমি যখন এলাম, এই সরকার 2 মাস 60 দিনে সে 1,13,12,000 কোটি টাকা সে শুধু লোকাল ব্যাংক থেকে নিয়েছে। তাহলে এই সরকার 60 দিনে পার ডে অলমোস্ট 2,000 কোটি টাকা সে ঋণ করেছে এভরিডে। কিন্তু তাতেও তার পরিস্থিতি সে সামাল দিতে পারছে না, বিকজ আমাদের ব্যাংকগুলোতে তো টাকা নেই, মানে বিনিয়োগ করার টাকা নেই। অতিরিক্ত আজকে শুনলাম একটা এসে যে 20,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে নতুন ছাপানো হয়েছে। এখন এই 20,000 কোটি টাকা যখন নতুন মুদ্রা ছাপানো হয়েছে, ইট উইল বি জাস্ট অ্যাড। আমাদের যে বর্তমান কারেন্সি আছে তার সাথে 20,000 কোটি টাকা অ্যাড হওয়া মানে টাকার ভ্যালু কমে যাওয়া, ডলারের মূল্য বেড়ে যাবে, মূল্যস্ফীতি মানে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি মানে মুদ্রার দাম কমে যাবে ডলারের বিপরীতে, এবং জিনিসপত্রের দাম বেড়ে যাবে 20,000 কোটি টাকা। আর ইউনূস জমানাতে 50,000 কোটি টাকা 2 দফা ছাপা হয়েছিল, অর্থাৎ প্রথমে 20,000 কোটি টাকা, তারপরে 30,000 কোটি টাকা। যদিও বারবার বলা হয়েছিল যে টাকা ছাপানো হবে না, কিন্তু এখন এই যে সরকার দেখেন 2 মাসের মধ্যে সে আরো 20,000 কোটি টাকা ছাপানো হলো। এর মধ্যে যেটা সরকারের ক্রাইম নিড সেটা হলো এই জ্বালানি খাতে ভর্তুকি দেওয়ার জন্য। জ্বালানি খাতে ভর্তুকিটা কি আমি আপনাকে বলি, যেমন আমরা ডিজেলে ভর্তুকি দিচ্ছি, তো আমরা যে দামে ডিজেল বিক্রি করছি প্রায় অলমোস্ট 85% আমাদের জ্বালানি হলো ডিজেলের। তো যে খাতে আনতেছি ডিজেলটা তার উপরে ভর্তুকি দিয়ে বিক্রি করার কারণে কি হচ্ছে, এই ডিজেল আমদানিতে সরকারের যে ফরেন রিজার্ভ থেকে টাকা দিতে হচ্ছে। তো এই জন্য হয় কি, এটা ঋণ এনে আবার রিজার্ভটা পূর্ণ করতে হবে, এই জন্য দরকার $3 বিলিয়ন। এই $3 বিলিয়ন জন্য সরকার পাগল হয়ে গেছে, কেন সরকার যদি এই $3 বিলিয়ন ইমিডিয়েটলি না হয়তো এটা রিজার্ভ থেকে মাইনাস হয়ে যাবে। এখন আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে ইনি সরকারের জমানাতে, সেই চুক্তিতে তারা বলে দিছে যে তোমাদের কৃষি খাতে এইভাবে তোমরা আর ভর্তুকি দিতে পারবে না, দেওয়া যাবে না। কেন? কারণ হলো ওরা চাচ্ছে ওদের গম বাংলাদেশে এক্সপোর্ট করার জন্য, ওদের যা কিছু আছে কৃষি প্রোডাক্ট। আপনি যে বাংলাদেশে আমরা যখন ভাত খাচ্ছি, ওরা বললো না ভাত খাওয়ার দেখেন ওরা বার্গার খাও, এই যে এখন যেমন এখন পিজা খাও, KFC খাও, আর কদিন পরে আরও অন্য জিনিস আসবে, আমেরিকান প্রোডাক্ট আসবে, সেগুলো তোমরা খাইতে থাকো। বলে এই বহু রকম সমস্যা, একটার পর একটা সমস্যা এই সরকারের উপর, মানে একটা রীতিমতো আমাকে মনে হচ্ছে এটা খোদাই গজব হিসেবে।